আস্তে আস্তে পাহাড়ে যখন ওরা উপরের দিকে উঠছে, ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়। হঠাৎ করে গুঞ্জার মনে হলো যে তার সামনে থেকে কিছু একটা গেছে। সেই রাতে খাওয়া দাওয়ার পরে যখন ওরা টেন্টের মধ্যে দুজনে শুয়েছে, গুঞ্জা কষ্ট অনুভব করতে শুরু করলো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন মনে হচ্ছে ওর বুকের উপর কেউ বা কারা চেপে বসে আছে। এমন সময় একজন তাদেরকে জিজ্ঞাসা করলো, কাঞ্জবি খাবে? নমস্কার, আমি সৌমিতা। আমার চ্যানেল আতঙ্ক আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে উত্তরাখণ্ডের দুই স্বামী স্ত্রীর সাথে ঘটে যাওয়া এক হাড় হিম করা কাহিনী শেয়ার করব। এই ঘটনাটি আমি উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে সেখানেরই একজনের কাছ থেকে এটা শুনেছিলাম। উত্তরাখণ্ড, যাকে বলা হয় দেবভূমি, অর্থাৎ দেবতাদের বাস। এই উত্তরাখণ্ডেই কেদারনাথ, বদ্রীনাথ এই সমস্ত তীর্থস্থানগুলি রয়েছে। কিন্তু যেখানে পজিটিভ থাকে সেখানে তো নেগেটিভ থাকবেই, যেখানে শুভ শক্তি থাকে সেখানে অশুভ থাকবেই, সেখানে অপদেবতা থাকবেই। এই উত্তরাখণ্ডের সকালবেলা যতটা পজিটিভিটিতে ভরা থাকে, কিন্তু ধীরে ধীরে যখন সন্ধ্যা নামে তখন এই অপশক্তি, অপদেবতাগুলোই আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে ওঠে। এই রকম একটা সন্ধ্যায় ঘটে যাওয়া এক স্বামী স্ত্রীর সাথে হাড় হিম করার ঘটনা আপনাদের শুনলে আপনাদের নিজেদেরও লোম খাড়া হয়ে যাবে। ঘটনাটা এতটাই ভয়ঙ্কর ছিল। উত্তরাখণ্ডের রাস্তায় ঘন কুয়াশা ঢাকা পাহাড়ি অঞ্চলে গাছপালার মধ্যে দিয়ে যাওয়ার সময় যদি হঠাৎ করে কেউ আপনাকে জিজ্ঞাসা করে কাঞ্জেবি খাবে, আপনি কিন্তু সরাসরি না বলবেন। কারণ এই কাঞ্জেবি কোনো ফল বা শাকসবজির নাম নয়। কাঞ্জেবি হলো জ্যান্ত মানুষের হৃৎপিণ্ড আর মাংস। তাই ভুল করে উত্তরাখণ্ডে গিয়ে কারোর কাছ থেকে কাঞ্জেবি খাওয়ার ইচ্ছা প্রকাশ করবেন না। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7 বছর আগে। গুঞ্জা আর তার স্বামী ছিল রাকেশ। দুজনেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত গুরগাঁওতে। হঠাৎ করে তারা ঠিক করে যে তারা উত্তরাখণ্ডে বেড়াতে যাবে। উত্তরাখণ্ডে বেড়াতে যাওয়ার সাথে সাথে তারা যখন ছুটির অ্যাপ্লিকেশন করে তাদের যে যার কোম্পানিতে, তারা জানায় যে আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ছুটি আপনাদের দেয়া হবে না। সেই কারণে আপনারা ওখানে গিয়ে বাড়িতে থেকেই কাজ করতে হবে। অফিসের যে সমস্ত প্রজেক্টগুলো আপনাদের দেয়া হয়েছে সেই প্রজেক্টগুলোই তাড়াতাড়ি সমাপ্ত করতে হবে। ওদের কাছে ছিল এটা লটারির মতো। ওরা তখনই ঠিক করে ফেললো যে উত্তরাখণ্ডে শুধু আমরা বেড়াতে যাব না, উত্তরাখণ্ডে আমরা কোনো হোমস্টেকে ভাড়া নিয়ে নেব এবং সেখানে 3-4 মাস থাকবো। আর সমস্ত উত্তরাখণ্ডটা আমরা পায়ে হেঁটে বেড়াবো আর প্রকৃতির সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করব। পাহাড়ি অঞ্চল, এমনিতেই উত্তরাখণ্ড খুবই নামি জায়গা। এখানে কেদারনাথ আছে, বদ্রীনাথ আছে। সেই কারণে ওরাও ঠিক করে ওরা ওখানে গিয়ে 3-4 মাস থাকবে। বিভিন্ন হোমস্টের সাথে ওদের কথা হয় এবং একজন ওদের সাথে কথা বলে রাজিও হয়ে যায় ওদেরকে হোমস্টে দেওয়ার জন্য। এবং হোমস্টেটার ভাড়া ছিল খুব বেশি নয়। তাই ওরাও কোনো কিছু না ভেবে ওই হোমস্টেতে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করে ফেলে। ওই হোমস্টেতে গিয়ে দেখে পুরো হোমস্টেটা ওদের পাহাড়ের নিচে, যে আর বেশি লোক ওই হোমস্টের আশেপাশে খুব বেশি জনবসতি নেই, একদম ফাঁকা। কয়েকজন থাকে, কিন্তু তারা আবার রাত হলে তাদের পাহাড়ের ঢালের উপরে যে হোমস্টেগুলো আছে তাদের নিজস্ব বাড়িও আছে, ওরা ওখানেই চলে যায়। ওদের এই হোমস্টেতে থাকাটা খুবই ভালো লাগে। আশেপাশে একদম নির্জন, দুজনে দুজনের কাজ করে আর ওখানেই রান্না করে, খায় আর প্রকৃতির সৌন্দর্য অনুভব করে। একদিন ওরা ঠিক করে যে এখান থেকে ওরা হেঁটে পাহাড়ের উপরে যাবে, গিয়ে দেখবে
সেখানে কেমন লাগে, সেখানে টেন্ট করবে এবং বনফায়ার করবে আর রাত কাটাবে। এটা ঠিক করার সাথে সাথেই তারা পরের দিনকে রওনা দিয়ে দেয়। ওদের সাথে ছিল একটা বড় ক্যাম্প আর বনফায়ারের জন্য সমস্ত সামগ্রী নিয়ে রওনা দিয়ে দেয়। আস্তে আস্তে পাহাড়ে যখন ওরা উপরের দিকে উঠছে, ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে ওরা দেখে আশেপাশে কোথাও কোনো কিছুই নেই। অনেকটা দূরে দেখে একটা ছোট্ট দোকান। সেই দোকানে গিয়ে দুজনে দাঁড়ায়। আর যেহেতু পাহাড়ের উপরে অনেকটা উঠেছে, তাই ওদের খুব খিদে পেয়ে গেছিল। তাই যে দোকানের মালিক ছিল তাকে বলে ওরা ম্যাগি খাবে আর তার সাথে চা। দোকানদার ম্যাগি বানাচ্ছে, ওরা চায়ে চুমুক দিচ্ছে। হঠাৎ করে গুঞ্জার চোখ যায় একজন নাগা সন্ন্যাসীর দিকে। সেও ওখানে বসে বসে চা খাচ্ছিল। নাগা সন্ন্যাসী দেখে গুঞ্জা তার কাছে যায়, পায়ে হাত দিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করে কেমন আছেন। সন্ন্যাসী তাকে প্রথমবার দেখছে, তাকে আশীর্বাদ করে বলে, তুমি আমাকে হঠাৎ করে জানতে চাইছো কেমন আছি? গুঞ্জা জানায়, আপনি সন্ন্যাসী তাই বললাম। ওদের মধ্যে কথোপকথন চলছিল। এমন সময় দোকানের মালিক গুঞ্জাকে ডেকে বলে, আপনাদের ম্যাগি হয়ে গেছে, খেয়ে নিন। ওরা দুজনে ম্যাগিতে মন দিয়েছে। এমন সময় সন্ন্যাসী ওদের ডেকে বলে, আমার কুঠির না বেশি দূরে নয়, এখান থেকে আর একটু নিচে, যদি যেতে চাও আমার সঙ্গে আসতে পারো। বৃষ্টি টিপটিপ করে হচ্ছে। ওরাও ঠিক করে রাত কোথায় কাটাবো। ওরা সন্ন্যাসীর সাথে ধীরে ধীরে সন্ন্যাসীর কুঠিরের দিকে নেমে যায় এবং সেখানে গিয়ে দেখে একদম একটা ছোট্ট কুঠির। সেখানে সন্ন্যাসী বাবা একা থাকে আর সেখানে তার সাধনা করে। ওরা দুজনে গিয়ে সেখানে বসে এবং যেহেতু উত্তরাখণ্ড ঠান্ডার জায়গা, তার সাথে বৃষ্টি হচ্ছে, তাই তাদের ঠান্ডাও লাগছিল। তাই আগুনের তাপ নেয়। সেই রাত সন্ন্যাসী বাবার কুঠিরে কাটিয়ে পরের দিন সকালে তারা আবার পাহাড়ের উপরে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ধীরে ধীরে যখন পাহাড়ের উপরে উঠছে, তত আরও বেশি সুন্দর মনোরম দৃশ্য তাদের খুব ভালো লাগছিল। পাহাড়ের অনেকটা উঁচুতে ওঠার পর হঠাৎ করে গুঞ্জার মনে হলো যে তার সামনে থেকে কিছু একটা গেছে। কোনো কিছু বুঝতে না পেরে সে কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে গেল। তার পিছনে আসছিল তার স্বামী রাকেশ। রাকেশ এসে গুঞ্জাকে জানতে চাইল, তুমি এখানে দাঁড়িয়ে গেলে কেন? বললো, আমি জানি না, হঠাৎ করে আমার মনে হলো না আমার সামনে থেকে কিছু একটা গেছে। তার কথা শুনে রাকেশ হাসতে থাকলো এবং বলল, আচ্ছা আচ্ছা চলো পাশের ওই জায়গাটায় আমরা যাই। পাশে গিয়ে দেখলো একটা ছোট্ট দিঘি, তার ধারে টেন্ট লাগানো যাবে। সেই দেখে তারা সেখানেই টেন্ট লাগায় এবং খাবার বানানোর সরঞ্জাম নিয়ে সেখানে খাবার বানাতে থাকে। ধীরে ধীরে দেখছে সন্ধ্যা হয়ে আসছে। তাদেরও টেন্টের ভিতরে খুবই তারা আনন্দ করছে। দুজনে একা, চারিদিক পুরো ফাঁকা, এই টেন্টের পাশে বসে বসে রান্না করা। এমন সময় গুঞ্জার মনে হলো তার ফোন রিং হচ্ছে। ফোন রিং হচ্ছে দেখে সে ফোনটা তুলে নিয়ে কথা বলতে যাবে, দেখছে নেটওয়ার্ক নেই। তখনও একটু দূরে সরে গিয়ে ফোনের নেটওয়ার্ক দেখার চেষ্টা করছে, কিন্তু ফোনের নেটওয়ার্কই আসছিল না। তোর মনে হলো যে এই পাথরটাতে আমি বসে দেখি যে এখানে কোনো রকমভাবে কথা বলার কিছু নেটওয়ার্ক আসে কি না। ও ওখানেই বসে রইল। ওদিকে ওর স্বামী সেখানে বসেই রান্না করছিল, রাতের খাবার বানাচ্ছিল। কিছুক্ষণ পর গুঞ্জা দেখলো হঠাৎ করে তার পিঠে কারোর একটা হাত। পিছন ফিরে দেখলো যে তার স্বামী তাকে ডাকছে, বলছে যে তুমি খাবে চলো। বলছে, আরে এই সবে তো আমি এলাম, এর মধ্যে খাবো কি করে? তোমার রান্না হয়ে গেছে? সবে খেয়ে এসছি। বলল, হ্যাঁ রান্না হয়ে গেছে। বললো, ঠিক আছে তুমি যাও, বাড়ি থেকে বারবার কেন কল আসছিল, আমি একটু দেখি, কথা হয়ে গেলে আমি চলে আসব। কিন্তু গুঞ্জা অনুভব করলো যে সে যখন তার স্বামীর সাথে কথা বলছে, তার স্বামীর কথার মধ্যে কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে। সে ঠিক করে কথা বলতে পারছে না। এই মনে হওয়ার সাথে সাথে সে পিছন ফিরে তাকালো। পিছন ফিরে তাকিয়েই দেখলো তার স্বামী সেখানে নেই। ওর তখন মনে হলো যে আরে মানুষটা তো এক্ষুনি আমার সাথে কথা বললো,
এখনই কি কর্পূরের মতো ভ্যানিশ হয়ে গেল? কি হলো দেখি। পিছনে আবার ওর স্বামী যেখানে রান্না করছিল সেখানে চলে আসে, দেখে সে সেখানেই রান্না করছে। গুঞ্জা এসে বলে, তুমি আমাকে যে ডাকতে গেছিলে, হঠাৎ করে চলে এলে, আমি তোমাকে ডাকলাম, দেখতেই পেলাম না। আশ্চর্য হয়ে গিয়ে ওর স্বামী ওকে বলতে থাকে, আমি তোমাকে ডাকতে গেছিলাম না তো, আমি তো এখানেই বসে আছি, রান্না করছি, আমি তো তোমার কোনো রকমভাবে ডাকিনি। গুঞ্জার ব্যাপারটা ভালো লাগেনি। সেই রাতে খাওয়া দাওয়ার পরে যখন ওরা টেন্টের মধ্যে দুজনে শুয়েছে, গুঞ্জা কষ্ট অনুভব করতে শুরু করলো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন মনে হচ্ছে ওর বুকের উপর কেউ বা কারা চেপে বসে আছে। ও কথা বলতে চাইছে কিন্তু কথা বলতে পারছে না। গুঞ্জা উঠে বসে, ওর স্বামীকে ডাকে, রাকেশ ওঠো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারছি না, শ্বাসকষ্ট লাগছে। রাকেশ সঙ্গে সঙ্গেই ব্যাগ থেকে ইনহেলার বার করে গুঞ্জাকে দেয়, বলে পাহাড়ি এলাকা, অনেকটা উঁচুতে এসেছো, হয়তো সেই কারণে হতে পারে, তুমি একটু বেশি রেস্ট নাও তাহলে হবে। এই বলে রাকেশ আবার শুয়ে পড়ল। গুঞ্জা বসে ইনহেলার নিচ্ছে। এমন সময় গুঞ্জার মনে হলো টেন্টের বাইরে কেউ একজন হাঁটছে। তখনও টেন্টটাকে খুলে বাইরে বেরিয়ে আসে এবং দেখে যে সেখানে কেউ নেই, একদম ফাঁকা, আর চারিদিকে জোনাকি জ্বলছে। মাঝখানে একটা পাথর, যেই পাথরের উপরও বসেছিল, সেইখানে কেউ একজন বসে আছে, যার সামনের দিকটা গুঞ্জা দেখতে পাচ্ছে না, শুধুমাত্র তার পিছন দিকটাই দেখতে পাচ্ছে। ধীরে ধীরে গুঞ্জা সেই পাথরটার কাছে যেতে চায়। জল বেশি ছিল না, কিন্তু সে যতই পাথরটার কাছে যাচ্ছে, দেখছে ততই সে দূরে সরে সরে যাচ্ছে। এমন সময় তার স্বামী রাকেশের ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে পাশে গুঞ্জাকে না দেখতে পেয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে চিৎকার করে গুঞ্জা গুঞ্জা করে, দেখে গুঞ্জা জলের মাঝখানে দাঁড়িয়ে আছে। সেখান থেকে যখন সে গুঞ্জাকে টেনে নিয়ে আসে, তখন দেখে গুঞ্জা অজ্ঞান হয়ে গেছে। চোখে মুখে জল দেয়। চোখে মুখে জল দেওয়ার পরে তাকে আবার ক্যাম্পের ভিতর নিয়ে যায়, কিন্তু জ্ঞান আসার পরে সে আবার পুনরায় সেই কষ্ট অনুভব করতে থাকে। কেউ বা কারা যেন তার বুকের উপর চেপে বসে আছে। এই রকম অবস্থায় রাকেশ কি করবে ঠিক করতে না পেরে গুঞ্জাকে নিয়ে সে ঠিক করে এই রাতেই সে পাহাড় থেকে ধীরে ধীরে নামবে। যেমন করে হোক তাকে নামতেই হবে, কারণ গুঞ্জা এখানে অসুস্থতা অনুভব করছিল। আর রাতে যখন সেই নাগা বাবার কুঠিরে ওরা দুজনে ছিল, নাগা বাবা বলেছিল যতই যা হোক দুজনে আলাদা হবে না। এই পাহাড়ে অপদেবতা, অপশক্তির কোনো অভাব নেই। এখানে যেমন ভগবানও আছে, এখানে তেমন শয়তানও আছে। এই কথাটা বলার সাথে সাথে ওই নাগা বাবা একটা মালাও দিয়েছিল রাকেশের হাতে এবং গুঞ্জাকে বারণ করেছিল, গুঞ্জা তুমি আজ যে আতরটা ব্যবহার করেছো, এটা পুনরায় ব্যবহার করো না। এই আতরের গন্ধই ওদেরকে কাছে ডাকতে সাহায্য করে। গুঞ্জাকে নিয়ে রাকেশ যখন নিচের দিকে নেমে আসছে, অনেকটাই নিচে নেমে এসছে, রাত তখন প্রায় 2টো থেকে 2:30 হবে। হঠাৎ করে দুজনে দেখতে পায় একটা ছোট্ট পাহাড়ের উপর 2টো মানুষ বসে আছে এবং দূরে একটা টিম টিম করে কিছু জ্বলছে। মানুষ দুটো দেখে মনে হলো এরা লোকাল পাহাড়ি, তাদের বেশভূষাও ঠিক পাহাড়িদের মতোই, কিন্তু তাদের চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। এত রাতে এখানে 2টো মানুষ, অনেক সময় হয় কি পাহাড়িরা ভোরের বেলা পাহাড়ের উপরে যায় ঘাস কেটে আনতে, হয়তোবা এরা সেরকম কেউ। তাদের কাছে দেখে দাঁড়িয়ে যায় রাকেশ। রাকেশকে দেখে একজন জিজ্ঞাসা করে, কি হয়েছে? বলে, আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, আমরা পাহাড়ের উপর ক্যাম্পিংয়ে গেছিলাম, কিন্তু ওখানে আমার স্ত্রীর সাথে এই রকম আজব কিছু ঘটনা ঘটেছে, তাই আমরা ধীরে ধীরে নিচে নেমে আসছি। অনেকটা নেমেছে তো, তাও আবার স্ত্রীকে নিয়ে নামতে হয়েছে। রাকেশের ক্লান্তি অনুভব হচ্ছিল, খিদেও পাচ্ছিল, জলও পিপাসা পাচ্ছিল, কিন্তু তার কাছে জল কিংবা খাবার জিনিস কিছুই ছিল না। সে সমস্ত জিনিসপত্র ওখানে ছেড়ে শুধুমাত্র তার স্ত্রীকে নিয়েই আসছিল। এমন সময় একজন তাদেরকে জিজ্ঞাসা করলো, কাঞ্জেবি খাবে? রাকেশ ভাবল, কাঞ্জেবি? সেটা আবার কি?
হয়তো কোনো খাবার জিনিস, পাহাড়ি ফলমূল হবে যা পাহাড়িরা খায়, খেতে হয়তো খুবই সুস্বাদু। এই শব্দটার সাথে রাকেশ কোনো রকম পরিচিত ছিল না। কিছু না ভেবে রাকেশ বলে, হ্যাঁ আমি খাবো। গুঞ্জাকে জিজ্ঞাসা করে, তুমি খাবে? গুঞ্জার শরীর তো তখন ভালো লাগছিল না, তাই সে বলে, না আমি কাঞ্জেবি খাবো না। লোকটি নিমেষের মধ্যে অন্ধকারে হারিয়ে যায় জঙ্গলের মধ্যে। কিছুক্ষণ পর সেই জঙ্গল থেকে লোকটি ফিরে আসে, হাতে একটা নারকেলের মালার মতো জিনিস। একটা নয়, দুটো আছে। একটা তার বন্ধুকে দিল আর একটা রাকেশের হাতে দিল। রাকেশ যখন তার পাশের লোকটির দিকে তাকিয়ে দেখল সে মাথা নিচু করে কাঞ্জেবি খাচ্ছে, দেখল কাঞ্জেবি আর কিছু নয়, জ্যান্ত মানুষের কিংবা পশুর হৃৎপিণ্ড আর মাংস আর তার রক্ত। রাকেশ যখন দেখল তার বাটিতেও ওটাই এবং তারা দুজনে ওটা খাচ্ছে, এই দেখে রাকেশের সেই মুহূর্তে হাত পা ঠান্ডা হয়ে গেল। রাকেশ দেখলো তার বাটিতেও ওই সেম জিনিসই আছে। সে তখন ওটাকে ছুঁড়ে ফেলে দিয়ে গুঞ্জাকে হাত ধরে নিচের দিকে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে কতটা এসছে তার মনে নেই, কিন্তু সেই নাগা বাবার কুঠিরের সামনে এসে গুঞ্জা অজ্ঞান হয়ে পড়ে যায়। রাকেশ কিছু ভেবে না পেয়ে নাগা বাবাকে ডাকতে শুরু করলো। তখন সবেমাত্র ভোর হয়ে গেছে। নাগা বাবা বাইরে এসে দাঁড়িয়ে দেখলো তাদের দুজনকে, তাদেরকে জানতে চাইল তাদের সাথে কি হয়েছে। তাদের বলার আগেই উনি বুঝতে পেরেছিলেন যে তাদের সাথে কি কি হতে চলেছে বা কি কি হয়েছে। তখন উনি ওনার নিজের যে জল থাকে সেই জল দিয়ে এদেরকে সুস্থ করে। নাগা বাবা তার জল দিয়ে ওদেরকে বাঁচানোর পর রাকেশ নাগা বাবার কাছে জানতে চায় যে ওদের সাথে কি হয়েছিল। নাগা বাবা ওদেরকে জানায় যে ওদের সাথে কোনো স্বাভাবিক ঘটনা ঘটেনি। এই পাহাড়ের জঙ্গলেই লুকিয়ে আছে অনেক ইতিহাস। বহু বছর আগে এই জঙ্গলের মধ্যে দুই বন্ধু ঘুরতে এসেছিল। কোনো কারণবশত বা অজ্ঞানবশত তারা এই পাহাড়ের মধ্যেই খুন হয়ে যায়। কে খুন করেছিল, কেন খুন করেছিল, আজও পর্যন্ত তা কেউ জানতে পারেনি। এই পাহাড়েই ওই দুই বন্ধুর আত্মা আজও ঘুরে বেড়ায় এবং সেখানে যাদের সাথেই তারা সামনে পড়ে তাদেরকেই এই কাঞ্জেবি খাওয়ার তারা অফার দেয়। কেউ যদি ভুল করে এই কাঞ্জেবি খেয়ে ফেলে তাহলে সেটাই হয় তাদের জীবনের শেষ রাত। রাকেশ এবং গুঞ্জা খুবই ভাগ্যবান। যদি তারা খেয়ে ফেলতো কোনো রকমভাবে তাহলে ওখান থেকে বেঁচে আসা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে যেত। এই ঘটনাটা শুনবার পর সাধু বাবা তাদেরকে দুজনকে নিয়ে তাদের হোমস্টেতে আসে এবং এই সাধু বাবাই তাদের পরামর্শ দেয় খুব তাড়াতাড়ি এই হোমস্টে তারা যেন ছেড়ে দিয়ে তাদের নিজের জায়গায় ফিরে যায়, কারণ এই জায়গা তাদের জন্য নয়। এই জায়গায় অনেক রকম অপশক্তি, অপদেবতা, শয়তান ঘুরে বেড়ায়। সাধু বাবার কথা মতো তারা খুব তাড়াতাড়ি সেই হোমস্টে ছাড়ার ব্যবস্থা করে এবং একদিন তারা হোমস্টে ছেড়ে আবার তাদের নিজের জায়গায় ফিরে যায়। এই ঘটনাটা বহু বছর আগে ঘটেছে, কিন্তু আজও রাকেশ এবং গুঞ্জার জীবনে এই পাহাড়ি ঘটনা তারা আজও অনুভব করে। আজও তাদের মনে পাহাড়ে ঘুরতে যাওয়া নিয়ে অনেক প্রশ্ন থাকে। তারা আর পাহাড়ে ঘুরতে যাওয়ার সাহস পর্যন্ত দেখাতে পারে না। তাই আপনারাও যখন পাহাড়ে ঘুরতে যাবেন তখন খুবই সাবধানেই যাবেন। এই পাহাড়ের প্রতিটি কোনায় কোনায় থাকে কোনো না কোনো অপশক্তি, অপদেবতা। হিমাচল কিংবা উত্তরাখণ্ডের মানুষরা ভগবানকে খুবই মানে, তারা পাথরকেও পূজা করেন ভগবান হিসেবে। এখানে কিছু কিছু লোকাল দেবতা থাকে, পাহাড়ি দেবতা থাকে, যাদের পারমিশন নিয়ে এই পাহাড়ের জঙ্গলগুলোতে ঘুরতে যেতে হয়, না হলে আপনার সাথেও ঘটতে পারে গুঞ্জা ও রাকেশের মতো এই রকম ঘটনা। আজকের ঘটনা এই পর্যন্ত। আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে একটি নতুন গল্প নিয়ে নতুন এপিসোডে। নমস্কার।